আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাতে দড়ি আর হাঁড়ি নিয়ে নিতাই কাকা একাই রওনা দিল। তারপর একে একে গাছে উঠে হাঁড়ি বেঁধে দিল। নিতাই কাকার বুকটা ধক করে উঠল। রস আছে, রস। হাতে এলো বেশ ভালো টাকা। বলেছ, তবে রাত বেশি হলে জায়গাটা কেমন যেন গা ছমছম করে। কিন্তু সে জানতো না এই রাতটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। দিন ছিল অমাবস্যার রাত। দিকে ঘুরিয়ে দিল নিতাই কাকার গলা শুকিয়ে কাঠ। ঠান্ডা বাতাসে কারো ফিস ফিস শব্দ। অদ্ভুত চেহারা তান্ত্রিক ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। সারা শরীরে ছাই মাখা। শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন অঘরী বাবা। আজ অমাবস্যার রাত। বাইরে ঘন কুয়াশা, সাথে হিমেল ঠান্ডা হাওয়া বইছে। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। রাস্তার ধারে ছোট্ট টিনের চায়ের দোকানে চুলোর আগুন জ্বলছে। কেটলিতে ধোঁয়া উঠছে। গরম চায়ের গন্ধে চারপাশ ভরে গেছে। এই মদন, এক কাপ গরম গরম আদা চা দে তো। আজ কেমন ঠান্ডা, হাত পা পুরো জমে কাঠ হয়ে গেল রে। আরে কাকা, এই বয়সে কি আর এত কষ্ট করলে শরীর থাকে? শীতকালে তো 2 পয়সা বেশি রোজগার হয়। খেজুরের রস, নলেন গুড়, এই সময়টা হাত ছাড়া করলে চলবে নাকি? কাকা, এই তোমার সাহস তো কম নয় দেখি। এরকম রাতে একটা গল্প হলে মন্দ হয় না কিন্তু। আরে আরে, তোরা আবার শুরু করলি? এই নাও কাকা, এই গরম গরম আদা চা। কাকা, আর দেরি করো না, তুমি বরং একটা টান দিয়ে শুরু করো। শোন তাহলে, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমি মহেশপুর বলে একটা গ্রামে থাকতাম। আর তখন আমার বয়সও খুব কম ছিল। এখন যেমন দেখছিস মাথার চুল উঠে গেছে, টাক পড়ে গেছে, তখন আমার মাথা ভর্তি চুল ছিল। একদিন রাতে আমি আর আমার বউ বাড়িতে বসে কথাবার্তা বলতে থাকি। আর ভালো লাগছে না রে মিতা। সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনো কাজও নেই। একটা চাকরি পেয়েছি ঠিকই, কিন্তু যোগ দিতে এখন অনেক দেরি। ওই চাকরিটার কি খবর? কবে থেকে যেতে বলেছে? বলেছে এপ্রিল মে মাসের দিকে ডাকবে। ততদিন এভাবে বসে বসে খাওয়া যায় নাকি? কিছু একটা করতেই হবে। তাহলে একটা কাজ করো না কেন? ঝন্টুর বাবা দেখছো না, খেজুরের রস আর গুড়ের ব্যবসা করে কত ভালো রোজগার করছে। তুমিও এই কয়েক মাস সেটা করতে পারো। খেজুরের রসের ব্যবসা? সেটা আবার কিভাবে? আরে খুব সহজ। অর্ধেক রস দিয়ে গুড় বানাবে আর বাকি রস গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করবে। শীতের সময় টাটকা খেজুরের রসের চাহিদা অনেক। কিন্তু গ্রামের সব খেজুর গাছই তো আগেই লোকজন দখল করে নিয়েছে। আমি আবার কোন গাছে হাঁড়ি বসাবো? কেন, ঝিলপাড়ের আমাদের যে কয়েকটা খেজুর গাছ আছে সেগুলো ভুলে গেছো নাকি? আরে বাবা, ওটা তো বাড়ি থেকে অনেক দূরে। যাতায়াত করতে অর্ধেক সময় শেষ হয়ে যাবে। দূর হলে কি হয়েছে, সাইকেল নিয়ে যাবে, তাড়াতাড়ি যাতায়াত করতে পারবে। ঠিক আছে, তুমি যখন এত বলছো তাহলে কাল ভোরে গিয়ে গাছে হাঁড়ি বসিয়ে দেব। কিন্তু একটা চিন্তা হচ্ছে। আবার কি চিন্তা? যদি কেউ রস চুরি করে নিয়ে যায়। এত কষ্ট করে সব করব, আর শেষে যদি হাঁড়ি খালি পাই? আরে বোকা, তুমি ভোরে গিয়ে হাঁড়ি বসিয়ে চলে আসবে, তারপর গভীর রাতে গিয়ে রস নামিয়ে আনবে, কেউ টেরই পাবে না। কিন্তু ঝিলটা তো শ্মশানের পাশেই। রাতের বেলা একা একা যেতে আমার একটু ভয়ও করে। ধুর, ভিতর ডিম একটা। এত বড় মানুষ হয়েছো, এখনো ভূত প্রেতে বিশ্বাস করো? কিছু হবে না, সাহস করে যাও, দেখবে সব ঠিক আছে। আশা করি সত্যিই কিছু হবে না। পরের দিন ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। চারপাশে ঠান্ডা হাওয়ার নিস্তব্ধতা। হাতে দড়ি আর হাঁড়ি নিয়ে নিতাই কাকা একাই রওনা দিল ঝিলের পাড়ের দিকে। ঝিলটার পাড়েই পুরনো শ্মশান, তাই জায়গাটা এমনিতেই গ্রামের লোকজন এড়িয়ে চলে।
খেজুর গাছের নিচে দাঁড়িয়ে চারপাশ একবার তাকালো সে। উফ, কি নির্জন জায়গা। যাই হোক, দুটো পয়সা রোজগার করতে হলে একটু তো কষ্ট করতে হবে। তারপর একে একে গাছে উঠে হাঁড়ি বেঁধে দিল। সব কাজ শেষ করে নিচে নেমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, কাজটা হয়ে গেল। এবার শুধু রাতে এসে রস নামিয়ে নিলেই হলো। ফেরার পথে গ্রামের ছেলে গোপাল সামনে এসে দাঁড়ালো। কিরে নিতাই, এত ভোরবেলা শ্মশানের দিকে কি করতে গিয়েছিলে? প্রশ্নটা শুনেই নিতাই কাকার বুকটা ধক করে উঠল। রসের ব্যবসার কথা জানাজানি হলে কেউ যদি চুরি করে? আরে না না, ওই শরীরটা একটু ফিট রাখার জন্য হাঁটতে বেরিয়েছিলাম। মনে মনে ভাবলো, না না, রসের কথা একদম বলা যাবে না, বললে এই রাতে হাঁড়ি একেবারে খালি হয়ে যাবে। মর্নিং ওয়াক করতে শ্মশানের দিকে চলে গেলে নাকি? হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম। আচ্ছা, আমি যাই রে, অনেক হাঁটা হয়ে গেছে। কথা শেষ করেই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল নিতাই কাকা। সেদিন রাতে চারপাশে গভীর নীরবতা। দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া ডাক, ঝিঁঝি পোকার একটানা শব্দে পুরো পরিবেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। হাতে টর্চ নিয়ে ভয়ে ভয়ে ঝিলের পাড়ে পৌঁছলো নিতাই কাকা। মাঝে মাঝেই মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার থেকে তাকিয়ে আছে। ধুপ, এসব ভাবলে চলবে না, তাড়াতাড়ি রস নামিয়ে বাড়ি ফিরতে হবে। কাঁপা হাতে গাছে উঠে একে একে হাঁড়িগুলো নামিয়ে নিল সে। ভাগ্য ভালো, সব হাঁড়ি রসে ভর্তি। রস নিয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সাইকেলের পিছনে বড় পাত্র বেঁধে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো নিতাই কাকা। রস আছে, রস, টাটকা খেজুরের রস নেবেন, রস আছে, রস, একদম গাছ থেকে নামানো রস। অবাক করার মতো ব্যাপার, প্রথম দিনেই সব রস বিক্রি হয়ে গেল। হাতে এলো বেশ ভালো টাকা। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে টাকা গুনছিল নিতাই কাকা। তার চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। দেখলে, আমি না বলেছিলাম আজ তো ভালোই লাভ হয়েছে। হ্যাঁ রে, সত্যি আমি ভাবিনি এত ভালো বিক্রি হবে। একটা কাজ করো, আজকে আরো একটু রাত করে যেও। বেশি সময় ঝুলে থাকলে হাঁড়িতে আরো বেশি রস জমবে, কাল লাভও দ্বিগুণ হবে। নিতাই কাকা একটু থমকে গেল। শ্মশানের পাশের সেই অন্ধকার ঝিলটার কথা মনে পড়তেই বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। ঠিক বলেছ, তবে রাত বেশি হলে জায়গাটা কেমন যেন গা ছমছম করে। দূর, এত ভয় পেলে চলবে? সাহস করে যাও, কিছু হবে না। আচ্ছা দেখি, তাহলে আজ একটু রাত করেই যাই। কিন্তু সে জানতো না এই রাতটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদের কোনো আলো নেই, চারদিক কুয়াশার ঘন অন্ধকারে ঢেকে গেছে। নিতাই কাকা হাতে একটা টর্চ আর খালি হাঁড়ি নিয়ে ধীরে ধীরে ঝিলের পাড়ের দিকে এগিয়ে চলেছে। ঝিলের পাশের পুরনো শ্মশানটা আজ যেন অন্যদিনের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছিল। শুকনো পাতার মচমচ শব্দ, দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া ডাক, আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গা শিরশির করে দিচ্ছে। আজকে শুধু রস নামিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরব, 1 মিনিটও বেশি দাঁড়াবো না। কিন্তু ঠিক তখনই হঠাৎ দূরের একটা খেজুর গাছের মাথার দিকে চোখ যেতেই নিতাই কাকার বুক ধক করে উঠল। গাছের উপরে কেউ একজন বসে আছে। অন্ধকারের মাঝেও স্পষ্ট বোঝা যাচ্ছে একটা কালো ছায়ামূর্তি হাঁড়ি মুখে নিয়ে যেন লোভীর মতো রস খেয়ে চলেছে। নিতাই কাকার মুখ রাগে লাল হয়ে গেল। সারাদিনের কষ্টের রস কেউ চুরি করেছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত হাড় মোচড়ানোর শব্দ ভেসে এলো। গাছের উপরে বসে থাকা সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে তার মাথাটা পুরো পেছনের দিকে ঘুরিয়ে দিল। নিতাই কাকার বুকের ভেতরটা যেন মুহূর্তে বরফ হয়ে গেল। টর্চের আলো কাঁপতে কাঁপতে গিয়ে পড়ল সেই মুখের ওপর।
সে সাদা মুখ, জলজলে লাল চোখ, মুখের দুপাশ বেয়ে কালো কিছুর মতো তরল গড়িয়ে পড়ছে, আর ঠোঁটে একটা বিকৃত ভয়ঙ্কর হাসি। নিতাই কাকার গলা শুকিয়ে কাঠ, পা দুটো যেন জমে গেছে। হঠাৎ সেই ছায়ামূর্তিটা গাছের ওপর থেকে অস্বাভাবিক দ্রুত গতিতে নিচে নেমে এলো। এক নিমেষে প্রাণপণে দৌড়তে শুরু করলো সে। পেছন থেকে যেন কারো খিলখিল হাসি ভেসে আসছে, ঠান্ডা বাতাসে কারো ফিস ফিস শব্দ। দেখে দেখে কত দূর পালাতে পারিস। নিতাই কাকা দৌড়চ্ছে, দম ফুরিয়ে যাচ্ছে, মুখ ধরপড় করছে। হঠাৎ তার সামনে মুহূর্তের মধ্যে এসে দাঁড়ালো সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি, যেন চোখের পলকে উড়ে এসেছে। পা দুটো মাটির উপর ঠিক মতো নেই, যেন ভেসে আছে। চারপাশের বাতাস যেন হঠাৎ জমে গেল। নিতাই কাকার পুরো শরীর কাঁপছে, কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। সে দুহাত জোর করে কাঁপা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু পিশাচের মুখের হাসিটা আরো বড় হয়ে উঠল। ধীরে ধীরে সে নিতাই কাকার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো অন্ধকারে আগুনের মতো জ্বলছিল। নিতাই কাকা বুঝতে পারলো আজ হয়তো সে আর জীবিত বাড়িতে ফিরতে পারবে না। আরে কাকা, হঠাৎ চুপ করে গেলে কেন? তারপর কি হলো বলো না। কাকা, আর দেরি করো না, তুমি বরং একটা টান দিয়ে শুরু করো। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করে উল্টো দিকে দৌড় দিতে শুরু করলো নিতাই কাকা। ভয়ে তার বুক ফেটে যেন বেরিয়ে আসতে চাইছে। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই ভয়ঙ্কর খিলখিল হাসির শব্দ। পালিয়ে যাবে কোথায়? চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা। দৌড়তে দৌড়তে হঠাৎ দূরে একটা বিশাল বটগাছের নিচে ক্ষীণ আগুনের আলো চোখে পড়ল। কাছে যেতেই দেখতে পেল একজন অদ্ভুত চেহারা তান্ত্রিক ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। সারা শরীরে ছাই মাখা, গলায় রুদ্রাক্ষের মালা, সামনে জ্বলছে ধোঁয়া ওঠা ধুনি। বাঁচান, আমাকে বাঁচান বাবা, একটা পিশাচিনি আমাকে মেরে ফেলবে। সেই সময় হঠাৎ আশেপাশের বাতাসটা যেন আরো ঠান্ডা হয়ে উঠল। সাধুটি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত, কিন্তু ভীষণ গভীর। তিনি ছিলেন অঘরী বাবা। শান্ত হ, কি হয়েছে তোর? এমন ভয়ে কাঁপছিস কেন? কাঁপা গলায় পুরো ঘটনা খুলে বলল নিতাই কাকা। খেজুর গাছ, রসের হাড়ি, গাছের মাথায় বসে থাকা সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি, আর তার উল্টো ঘোরানো মাথা। সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন অঘরী বাবা। আজ অমাবস্যার রাত, আর রাত 12টার পর শ্মশানের পাশে যাওয়াটা তোর একদম ঠিক হয়নি। হঠাৎ পাশের আগুনটা যেন অস্বাভাবিকভাবে দপদপ করে জ্বলে উঠল। ওই তাল গাছে বহু বছর ধরে একটা পিশাচ থাকে। প্রতি অমাবস্যায় সে মানুষের সামনে দেখা দেয়। যারা গভীর রাতে ওদিক দিয়ে যায় সবাই আর ফেরত আসে না। কথাটা শুনেই নিতাই কাকার গলা শুকিয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বাবা, তাহলে কি ও আমাকে মেরে ফেলবে? অঘরী বাবা চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত কি যেন জপ করতে লাগলেন। তারপর ধীরে ধীরে বললেন, এখনো সময় আছে, কিন্তু তোকে একটা জিনিস মানতে হবে। যা বলবেন বাবা, আমি সব মানবো। অঘরী বাবা তার ঝোলার ভেতর হাত ঢুকিয়ে একটা পুরনো কালো সুতোয় বাঁধা তাবিজ বের করলেন। হাতটা সামনে বাড়া। কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দিলেন নিতাই কাকা। তারপর তাবিজটা তার হাতে বেঁধে দিলেন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে যেন একটা বিকট কণ্ঠের চিৎকার ভেসে এলো। নিতাই কাকার বুক কেঁপে উঠল। এই তাবিজ যতদিন তোর হাতে থাকবে, কোনো অপদেবতা তোর কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখিস, ভুলেও এটা খুলবি না। আর ওই ঝিলের পাড়ে রাতের বেলা আর কখনো যাবি না।
ভয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না নিতাই কাকা। প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। সব ঘটনা খুলে বলতেই মিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই রাতের পর থেকে নিতাই কাকা আর কোনো দিন রাতের বেলা ঝিলের পাড়ে যায়নি। তবে গ্রামের লোকেরা বলে অমাবস্যার রাতে এখনো নাকি সেই ঝিলের পাশে তাল গাছ থেকে ভেসে আসে এক খিলখিলে হাসি। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।